ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছে আমি সঞ্জনা আইভি। ঠিক এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পিয়াল, বিপিএল এ গ্রুপ পর্বের আজকে শেষ ম্যাচ, ওভারঅল এখন পর্যন্ত ঢাকা পর্ব কেমন দেখলেন এবং দর্শকদের উপস্থিতি কি পরিমাণ আছে মিরপুরে? সঞ্জনা, দর্শকের উপস্থিতি আছে। সাধারণত এসব ম্যাচ আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ হয় না, এসব ম্যাচে বিপিএলে খুব বেশি দর্শকও হয় না, তবুও বেশ দর্শক আছে। পাশাপাশি যে প্রশ্নটা আপনি করলেন যে কেমন দেখছেন ঢাকা পর্ব, যদি মাঠের ক্রিকেটটা বলি, শুধু ঢাকা না, পুরো বিপিএলেই খুব ভালো ক্রিকেট হয়নি। আপনি যদি দেখেন পুরো গ্রুপ পর্ব শেষ, একটা ম্যাচেও 200 হয়নি। আজকে 2টা সেঞ্চুরি হয়েছে, এর আগে পুরো টুর্নামেন্টে মাত্র একটা সেঞ্চুরি হয়েছিল, সেটাও প্রথমে নাজমুল হোসেন শান্ত মেরেছিলেন। আজকে একই ম্যাচে 2টা সেঞ্চুরি হয়েছে। সো ওভারঅল যদি আমি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলি, খুবই বাজে একটা বিপিএল হয়েছে। আর যদি মাঠের বাইরের কনটেক্সটের কথা বলি, ওগুলোও আসলে অনেক বাজে স্বাক্ষর দেয়। কিন্তু আপনার যদি সসি জিনিস পছন্দ হয়, যেটা দর্শকদের কিংবা অন্যদের পছন্দ হতে পারে, ওই হিসেব করলে এই বিপিএলে অনেক কিছুই ছিল, এই ঢাকা পর্বেও অনেক কিছু ছিল। সঞ্জনা, পিয়াল, তাওহিদ হৃদয় এবং সাইফ হাসানের রানে ফেরা বিশ্বকাপের আগে, এটা নিশ্চয়ই সুখবর বাংলাদেশ শিবিরের জন্য। হ্যাঁ সঞ্জনা, ঠিক বলেছেন। সাইফেরটা, বিশেষ করে সাইফ এই ম্যাচে 73 রান করেছেন এবং তিনি বেশ বাজে ফর্মে ছিলেন। তিনি বেসিক্যালি আউট অফ রান ছিলেন, তিনি আউট অফ টাচ ছিলেন না। অনেকেই যেটাকে বলছিলেন যে বাজে ফর্ম, আমার কাছে মনে হয় যে তিনি প্রতিটা ম্যাচেই একটা শুরু পাচ্ছিলেন, কিন্তু বড় করতে পারছিলেন না। আপনি যদি রংপুরের এগেনস্টের ম্যাচটাও দেখেন, তিনি বেশ ভালো ব্যাটিং করছিলেন, পরে নাহিদ রানার একটা 150 কিলোমিটার গতির বলে তিনি বোল্ড হয়ে যান। এই ম্যাচেও তিনি শুরু থেকেই ফ্লুয়েন্ট ছিলেন, ফ্লামবয়েন্ট ছিলেন এবং যেটাকে তিনি ক্যারি করে নিয়ে গেছেন। এই ম্যাচের হাইলাইটসটা যদি সাইফ দেখেন, তিনি আক্ষেপ করবেন এই ম্যাচটা তিনি অনায়াসে 120-125 করতে পারতেন, সেখানে তিনি 73 রানে আউট হয়েছেন। আর তাওহিদ হৃদয় লাস্ট 4 ম্যাচেই তিনি ভালো করেছেন, 4 ম্যাচের 3টাতে তিনি 50+ করেছেন, এই ম্যাচে 100 করেছেন। এখন পর্যন্ত এই বিপিএল এর হাইয়েস্ট রান গেটারও তাওহিদ হৃদয়, এবং তার একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাই তিনি দেখিয়েছেন। প্রতি বিপিএলেই তিনি হয়তো কোনো একটা ফেজে 3 ম্যাচ 4 ম্যাচে রান করেন না, বাট বাকি ম্যাচগুলোতে তিনি এত রান করেন যে তার আসলে রান 300-র বেশি হয়ে যায়। আপনি যদি দেখেন লাস্ট 3 সিজনের 2টাতেই তিনি 400-র মতো করে রান করেছেন। সো তার ওই ক্যাপাবিলিটি আছে বড় রান করার, বড় ইনিংস খেলার। এই বিপিএলেও সেটা তিনি দেখাচ্ছেন। সঞ্জনা, একদমই তাই, তিনি কেপেবল আছেন বড় রান করার এবং বড় ইনিংস খেলার। আসলে বিপিএল এ এখন পর্যন্ত প্লে অফে যারা গিয়েছে, আমরা কি বলতে পারি যে শেষ পর্যন্ত সেরা 4 দলই প্লে অফ খেলছে? হ্যাঁ, সেরা 4 দলই প্লে অফ খেলছে, কারণ রংপুর রাইডার্স হেভিওয়েট টিম, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যাদের জেলিংটা বেশ ভালো হয়েছে, তারা একদম লাস্ট মোমেন্টে 11th আওয়ারে তারা টিমটা পেয়েছে, বিসিবির কাছে হস্তান্তরিত হয়েছে। সেই টিমটা গুছিয়ে নিয়েছেন অধিনায়ক শেখ মেহেদি, পাশাপাশি কোচ মিজানুর রহমান বাবুল, টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। মেহেদি তার বোলারদের ভালোভাবে ইউজ করেছেন। বিসিবি যেটা তার হাতে যত বিদেশি ছিল, ওই জায়গাতে থেকে তারা বেস্ট পিকটা আনার চেষ্টা করেছে। আমির জামাল পারফর্ম করছেন, আসিফ আলী পারফর্ম করছেন, হাসান নওয়াজ পারফর্ম করছেন, অ্যাডাম রসিংটন পারফর্ম করে গেছেন, তার জায়গায় মোহাম্মদ হারিস আজকে দারুণ উইকেট কিপিং করেছেন। সো তাদের ওই রসদগুলো ভালো কাজে লাগছে। পাশাপাশি যে 2টা টিম সিলেট যেসব ক্রিকেটার এনেছেন, তারা আসলেই সেমিফাইনালটা বা কোয়ালিফায়ারটা ডিজার্ভ করেন, প্লে অফটা ডিজার্ভ করেন। পাশাপাশি আমি যদি রাজশাহীর কথা বলি, তারা টেবিল টপ থ্রু আউট দ্য টুর্নামেন্ট। হান্নান সরকার যিনি কোচ, নাজমুল হোসেন শান্ত যিনি অধিনায়ক, তারা যেভাবে টিমটাকে রান করেছেন, তারা ডিজার্ভ করেন প্লে অফ। সঞ্জনা, একদমই তাই। পিয়াল, সবশেষ আপনার কাছে জানতে চাই, বিশ্বকাপে বাংলাদেশের খেলতে যাওয়া নিয়ে কোনো আপডেট কি আপনার কাছে রয়েছে?
এখন পর্যন্ত আসলে কোনো আপডেট নেই। গতকাল আইসিসির যে প্রতিনিধি তিনি এসেছিলেন, অ্যান্ড্রু এফ গ্রাফ, তিনি এসে মিটিং করেছেন। মিটিংয়ের আপডেটটা আমরা গতকালকে জানিয়ে দিয়েছিলাম যে বিসিবি তাদের অবস্থানে আবারও অনড়। তিনি ফিরে গেছেন, আমি যতটুকু জানতে পেরেছি আজকে সকালেই তিনি ফিরে গেছেন। পাশাপাশি পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজে একটা সংবাদ বেরিয়েছে যে যদি শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতে দেয়া না হয় তাহলে পাকিস্তানও বর্জন করতে পারে এই টি-20 ওয়ার্ল্ড কাপ, এমন একটা রিপোর্ট কিন্তু তারা করেছে। সো খেলাটা আসলে জমে উঠেছে। এখন আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া উপায়ও নাই, খুব বেশি সময়ও নাই আইসিসির হাতে কিংবা কারো হাতেই। দ্রুততম সময়ের মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো। তবে এখন পর্যন্ত আমার কাছে এটাই আসলে বিশ্বকাপ কেন্দ্রিক আপডেট ছিল। পিয়াল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে বিপিএলে তো আজকে 2টো সেঞ্চুরি হয়েছে তাওহিদ হৃদয়ের পাশাপাশি আজকের বিপিএলে নিজেদের শেষ ম্যাচে সেঞ্চুরি তুলে নিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসানি সাকিল। আফগান তারকা মোহাম্মদ নবীর ছেলে হিসেবে টুর্নামেন্টে বিশেষ নজর কাড়া এই ওপেনার করেন আসরের দ্বিতীয় সেঞ্চুরি। রংপুরের বিপক্ষে দল হারলেও 72 বলে 107 রানের হার নামানা ইনিংস খেলেন হাসান। 3 ম্যাচেই বনে গেছেন আসরের সর্বোচ্চ ছক্কার মালিক। সঙ্গী হিসেবে অপর প্রান্তে এবার বাবা নেই, তাতে কি? সিলেটে যা হয়নি মিরপুরে সেই অধরা গল্পটাই যেন হাসানি সাকিল পূর্ণতা দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে। ব্যাট উঁচিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা সেই উচ্ছ্বাস আর হাসি নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখেছেন বাবা মোহাম্মদ নবী। Really happy with play with my son with the international league, first time in the history, and yeah, really enjoying. He is also enjoying Bangladesh. বিপিএলের অভিষেকে 92 রানের দুর্দান্ত এক ইনিংস, মাত্র 8 রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও বাবার সাথে দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্নটা ততক্ষণে ফ্রেমবন্দি করে ফেলেছেন নোয়াখালী এক্সপ্রেসের এই তারকা। সে আক্ষেপটা ঘুচল টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে এসে। আসরের দ্বিতীয় আর টি-20 ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন হাসানি সাকিল। রংপুর রাইডার্সের বিপক্ষে 72 বলে 107 রানের হার নামানা এক ইনিংস খেলেন হাসান। 4টি চারের সাথে হাঁকিয়েছেন 11টি ছক্কা, 148 স্ট্রাইক রেটে শেষটা রাঙিয়েছেন নবীপুত্র। শুধু তাই নয়, মাত্র 3 ম্যাচ খেলেই গ্রুপ পর্বে সর্বোচ্চ 18 ছক্কার মালিক বনে গেছেন এই আফগান উদীয়মান তারকা। প্রথম 6 হারের পর 2 জয় পেলেও নোয়াখালীর বিদায় ঘণ্টা বেজে গেছে আগেই। শেষ ম্যাচেও জয়ের আলোটা পায়নি নবাগত দলটি। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে হাসানের অসাধারণ ইনিংস। Slowly upgraded, making mentally strong, not for 1 or 2 game international and then away. I have to make him mentally ready, physically ready to be part of Afghanistan team for a long time. বাবার সান্নিধ্যেই পরিশ্রমটা করছেন, তার ফলটাও মিলছে ব্যাট হাতে। যমুনা টিভিকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে ছেলের পাশে বসে মোহাম্মদ নাবি বলেছিলেন, তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে উঠে এসে লম্বা সময় দেশকে সার্ভিস দেবে, এটাই বাবা হিসেবে স্বপ্ন। হলফ করেই বলা যায়, সেই স্বপ্নের পথে বিপিএলের এবারের ছোট্ট যাত্রাটা নিশ্চয়ই অনেক বড় ভূমিকা রাখবে হাসানি সাকিলের ক্যারিয়ারে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে শোকজের জবাব দিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। এক জরুরি সভায় উপস্থিত হতে বিসিবিতে এসেছেন এই পরিচালক। পাশাপাশি জানা গেছে সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা ক্রিকেটারদের কোঅপ কমিটিতে না রাখার সিদ্ধান্তও আসতে পারে। অবশেষে খুঁজে পাওয়া গেছে বিসিবি ডিরেক্টর এম নাজমুল ইসলামকে। 4 দিন পর তিনি লোক সম্মুখে এসেছেন, তিনি বিসিবিতে এসেছেন এবং তার শোকজের জবাবও দিয়েছেন। দিন কয়েক আগে এইখানেই, এই মিডিয়া সেন্টারের সামনেই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে একটা মন্তব্য করেন এম নাজমুল ইসলাম, যার জেরে বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের 2টো ম্যাচই খেলেননি ক্রিকেটাররা। 15 তারিখের 2টো ম্যাচই তারা খেলেননি এবং শুরুতে তারা যে দাবিটা জানিয়েছিলেন যে এম নাজমুল ইসলামের পদত্যাগ করতে হবে, তা না হলে তারা মাঠে ফিরবেন না। পরবর্তীতে বিসিবি এবং ক্রিকেটারদের আলোচনার পরিপ্রেক্ষিতে ক্রিকেটাররা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। তারা একটু নমনীয় হন এবং কিভাবে নমনীয় হন তারা জানান যে প্রকাশ্যে যদি সরি বলেন এম নাজমুল ইসলাম এবং তাহলেই
তারা আবারও মাঠে ফিরবেন। যদিও এম নাজমুল ইসলাম এখনও প্রকাশ্যে সরি বলেননি, তবে যেটা খবর তিনি শোকজের জবাব দিয়েছেন। বিসিবির যে শৃঙ্খলা বিভাগ ডিসিপ্লিনারি কমিটি, সেই কমিটির কাছে আজকে এম নাজমুল ইসলাম তার শোকজের জবাবটা দিয়েছেন এবং আশা করা যায় যে সেই জবাবটার পর বিসিবি থেকে একটা আপডেট আমরা পাবো, যেটায় জানা যাবে যে আসলে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে যেহেতু ক্রিকেটাররা একটা দাবি তুলেছেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে কোন সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আর একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সম্প্রতি কোয়াব এবং বিসিবির মধ্যে বেশ কিছু বনিবনা সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে নানা ইস্যুতে, যেমন সম্প্রতি যে বিদ্রোহটা কোয়াবের মেম্বাররা করেছেন, সেই জায়গাটা থেকে বিসিবি একটা সিদ্ধান্তে আসতে যাচ্ছে। যতটুকু জানা গেছে, যারা বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন তারা কোয়াবের কমিটিতে থাকতে পারবেন না, যেমন নুরুল হাসান সোহান কিংবা মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তারা কোয়াবের কমিটিতেও আছেন, একই সাথে তারা বিসিবির সেন্ট্রাল কন্ট্রাক্টেও আছেন। যদি বিসিবি ওই সিদ্ধান্তটা নেয় তাহলে এই সকল ক্রিকেটাররা আর কোয়াবের কমিটিতে থাকতে পারবেন না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার নারী টি-20 বিশ্বকাপের খবর। নারীদের টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে 21 রানের জয় দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের দাপটে যুক্তরাষ্ট্র থামে 137 রানে। 4 উইকেট নেন নাহিদা আক্তার আর 3 উইকেট শিকার ঋতুমনির। এদিকে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে আগামী 20 জানুয়ারি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। বাছাই পর্বের প্রথম ম্যাচ, চাপ, প্রত্যাশা আর স্বপ্ন সবকিছু মিলিয়ে এক কঠিন সূচনা, কিন্তু সেই চাপকে শক্তিতে রূপান্তর করলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। 21 রানের দৃঢ় জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে তারা জানিয়ে দিল এবার লড়াইটা কেবল অংশগ্রহণের নয়, যোগ্যতা অর্জনের। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্রের নারীরা। কাঠমান্ডুর মূলপানিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি থেকে আসে 26 রান। 8 বলে 17 রান করে ওপেনার দিলারা আক্তার ফিরলে ভাঙে সেই পার্টনারশিপ। সমান রানেই ক্যাচ দিয়ে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। উইকেটে থিতু হতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 66 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ধুঁকতে থাকে দল, তবে সোবহানা মোস্তারি স্কোরবোর্ডে যুক্ত করেন আরও 32 রান। দলের হয়ে সর্বোচ্চ 63 রান আসে অভিজ্ঞ শারমিন আক্তারের ব্যাট থেকে। নির্ধারিত ওভার শেষে স্বর্ণা আক্তারের অপরাজিত 16 রানে 5 উইকেট হারিয়ে 159 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে রাবেয়ার বলে কাটে পড়েন 23 রান করা দিশা। এরপর হ্যাট্রিক উইকেট শিকার অলরাউন্ডার ঋতুমনির। রাবেয়ার দ্বিতীয় শিকার হন পূজা গণেশ। যুক্তরাষ্ট্রের স্কোরবোর্ডে তখন সংগ্রহ 5 উইকেটে 75 রান। এরপর আবারও হ্যাট্রিক উইকেট শিকার, তবে এবার তা নিয়েছেন স্পিনার নাহিদা আক্তার। এই 3 ব্যাটারের মাঝে 2 অঙ্কের ঘর পেরিয়েছিলেন কেবল ঋতু সিং, তার ব্যাট থেকে আসে 33 রান। নাহিদার চতুর্থ শিকার গীতিকা। নির্ধারিত ওভার শেষে 137 রানে আটকে যায় যুক্তরাষ্ট্র। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। জুলাইয়ে ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস আর সেপ্টেম্বরে জাপানে এশিয়ান গেমস। নতুন বছরে এই 2 গেমসকে সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। 1 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেনাপ্রধান। একই দিন হবে অলিম্পিক কর্তাদের সঙ্গে মিটিং। এই 2 বৈশ্বিক মেগা আসরে দেশের কোন কোন ফেডারেশন অংশ নেবে সেদিনই আসতে পারে রূপরেখা। নতুন বছরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনেও নতুন নির্বাচিত কমিটি। 2026 সালের বৈশ্বিক গেমস নিয়ে ব্যস্ততা। 23 জুলাই থেকে 2 আগস্ট ইংল্যান্ডের গ্লাসগোতে বসবে কমনওয়েলথ গেমস। তারপর সেপ্টেম্বরে জাপানি এশিয়ান গেমস। দেশের 53টি ফেডারেশন থেকে কোন কোন ফেডারেশন আসরগুলোতে অংশ নিবে তার একটা রূপরেখা আসবে 1 ফেব্রুয়ারি সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর। অলিম্পিক একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে হয়। এর ভিতরে আপনার সবাই যদি আমরা 100 মিটার স্প্রিন্টার পাঠাই, সবাই ফুটবল টিম পাঠাই, সবাই হকি টিম পাঠাই, ইটস নট ম্যানেজেবল। তখনই একটা পদ্ধতিতে সেগ্রিগেশন করে স্ক্রিনিং করা হয় এবং যারা ওই জায়গায় তাদেরকে যোগ্যতা অর্জন করেন তারাই যায়। ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সেদিনই। প্রকল্প ঘুরে দেখবেন সেনাপ্রধান, উপস্থিত থাকবেন বিএও কর্তারাও। ধরেন 6 মাস পরে এশিয়ান গেমস আছে বা
অন্য আরেকটা এরকম মাল্টি স্পোর্টস গেমস আছে, সেই জায়গায় কিন্তু অলিম্পিক একটা প্ল্যান সেই কনসার্ন ফেডারেশনগুলোকে দেয় যে আপনারা এখন ট্রেনিংটা শুরু করবেন। এটার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়, বলে কাজটা শুরু করায়, তখন অলিম্পিক ইনভলভ হয়। নতুন বছরের গেমসগুলোতে ভালো করতে অর্থ সংস্থানের চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে। সেনাবাহিনী প্রধান উনি ওনার নির্দেশনা দিয়ে দিয়েছেন এবং নির্দেশনা দেওয়া অনুযায়ী প্রজেক্ট যারা চালাচ্ছেন তারা প্রজেক্ট নিয়ে যথেষ্ট কাজে প্রগ্রেস করেছেন। ইনিশিয়াল স্টেজের ডিজাইন। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। অবসান হতে যাচ্ছে 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপের এক সময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের। ইনজুরি আর অভাবের তাড়নায় থাকা অনিকের সাহায্যে এগিয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2018 অনূর্ধ্ব-19 বিশ্বকাপে যার বোলিং তোপে কাঁপত ব্যাটাররা, সেই বাঁহাতি পেসার কাজী অনিক ইসলামের সময়টা কাটছিল নিদারুণ কষ্টে। ইনজুরি আর দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা এই ক্রিকেটারের মানবেতর জীবনের গল্প সম্প্রতি উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তারই ধারাবাহিকতায় বিকেলে মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় যান কাজী অনিক। তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে তুলে দেন সহযোগিতার আশ্বাস। এবারে আফ্রিকান নেশনস কাপের খবর। আফ্রিকান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর নেশনস কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল ও স্বাগতিক মরক্কো। রাবাতের প্রিন্স মৌলায় আবদেল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। শুধু শিরোপার লড়াই নয়, বরং ইতিহাস, পরিসংখ্যান, পশ্চিম ও উত্তর আফ্রিকার আধিপত্যের দ্বন্দ্ব হিসেবেও দেখছে এই ফাইনালকে। এফকন ফাইনালে এবারই প্রথম মুখোমুখি হলেও দুই দল এর আগে মুখোমুখি হয়েছে 32 বার, যেখানে মরক্কো 18 ও 6 ম্যাচে জয় পেয়েছে সেনেগাল। এছাড়া পয়েন্ট ভাগাভাগি হয়েছে 7 ম্যাচে। চতুর্থবারের মতো এফকন ফাইনালে খেললেও 2021 সালে মিশরকে হারিয়ে প্রথম শিরোপা জেতে সাদিও মানের দল। অন্যদিকে প্রায় 50 বছরের অপেক্ষা ঘোচাতে মরিয়া স্বাগতিক মরক্কো 1976 সালের পর আর কখনো আফ্রিকার সেরা হতে পারেনি লেস লায়ন্সরা। অবসরের পর এবার ক্রিকেটে নাম লেখাতে চান বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। অলিম্পিকের রেকর্ড স্বর্ণজয়ী এই অ্যাথলেট এবার ক্রিকেটে নাম লেখাতে চান 22 গজে। 128 বছর পর লস অ্যাঞ্জেলস অলিম্পিক দিয়ে ফিরছে ক্রিকেট, যেখানে জামাইকা থেকেও থাকবে একটি দল। আর সেই দলে সুযোগ পেলে ক্রিকেটে নাম লেখাতে চান এই তারকা। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি প্রেম ছিল এই অ্যাথলেটের। জামাইকা চাইলে সেই স্বপ্ন পূরণ করতে চান বোল্ট। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।